নমস্কার। আজকে আর বেশি কথা বলে সময় অপচয় করতে চাই না। বহুকাল আগে দেবব্রত বিশ্বাস তার একটা বই লিখেছিলেন, তার শিরোনাম ছিল ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। সেই সময়টায় আমরা সাংবাদিকতায় আসিনি, তবে সেই বিতর্কটা এখনও মনে আছে। বিশ্বভারতী ফতোয়া জারি করল যে জর্জ বিশ্বাস নাকি রবীন্দ্রসঙ্গীতের গাওয়ার যেসব নিয়মকানুন আছে সেটা পালন করছেন না, এবং তার সঙ্গে সঙ্গত করেছিল আনন্দবাজার পত্রিকা। এবং সেই প্রচার এমন একটা জায়গায় পৌঁছেছিল যে দেবব্রত বিশ্বাসের মতো গায়ক তিনি অকস্মাৎ ব্রাত্য হয়ে গেছিলেন। আর আজকে আমি যাকে নিয়ে পডকাস্ট করতে বসেছি, অ্যাকচুয়ালি তিনি যদি গত 10-11 বছরের কোনো কাহিনী লেখেন, সেই নামটাও কিন্তু ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত হতে পারে। আর এনার ক্ষেত্রে সেটা আরও বেশি করে প্রযোজ্য, কেননা সিপিএমের বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে যে মুখগুলো খুব প্রমিনেন্ট হয়ে উঠেছিল, তাদের মধ্যে একজন গায়ক, ডাক্তার, লেখক, চিত্রপরিচালক, অভিনেতা, এক অঙ্গে অনেক রূপ সম্পন্ন পল্লব কীর্তনিয়া। থ্যাংক ইউ ফর কামিং পল্লব। এই যে একটা শ্বাসরোধকারী ব্রাত্যজন অবস্থা, এটাতে কীরকম মনে হয় এবং কতদিন হলো এটা নির্বাসনে? রামচন্দ্র 14 বছরের ছিলেন। বাম আমলের শেষের দিকে আমার একটা নির্বাসন হয়েছিল, যেহেতু সিঙ্গুর নন্দীগ্রামের খুব সামনের সারিতে চলে এসেছিলাম মুভমেন্টের। তারপর যখন এদের জামানা শুরু হয় তখন আবার সেই নির্বাসন ওঠে, কিন্তু বছর 2.5-3 এরকম পর আমি এই কাজকর্মে খুবই আমি অখুশি হচ্ছিলাম। কারণ আমার একটা জিনিস খুব মনে হতো, দেখো আমি বামপন্থী, একবার আমি হার্ডকোর বামপন্থী আর কি, এবং তৎসত্ত্বেও আমি বামেদের জমানার সমালোচনা করেছিলাম। এবং সেই সময় সমস্ত মানুষ সবাই তো একটা বাম পন্থীদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল আমাদের এখানে। আমিও হয়েছিলাম, আমি পথে নেমেছিলাম। কিন্তু আমার মনে হয় আমি সেই সময় এমনকি ভোটের প্রচারেও আমি অংশ নিয়েছিলাম আর কি। পরিবর্তন করতে হবে, যে করে হোক করতে হবে, এরকম একটা অবস্থান ছিল আর কি আমাদের। কিন্তু তারপর যখন পরিবর্তনটা হলো তখন যে প্রত্যাশাগুলো, এই তুমি কি জাতীয় বাম? অতি বাম না ঝান্ডু বাম না কি বাম? বামেদের তো অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, বাম আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন আমি নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। সেটা তুমি অতি বাম বলবে না ঝান্ডু বাম বলবে না কি বাম বলবে আমি জানি না। তার মানে সেটা 80-র দশকে, 80-র দশকে, 81 থেকে 86। হ্যাঁ, আমি 81 থেকে 86 আমি মেডিকেল কলেজে ছিলাম। এবং তখন ছাত্র জীবনে তো অতিবাম হওয়াটা আর কলেজ স্ট্রিটের ওই জল হাওয়ায়, ওটা তো খুব একটা এমন কিছু কঠিন কাজ ছিল না। না, কিন্তু আমি খুব বিশ্বাস করতাম যে আমি এটা করব, আমি রাজনীতিটা করব, আমি ঠিক। এবং ডাক্তারিটা করব এটা আমি কখনো ভাবিনি। ওটা ঠিক বাড়ির একটু চাপাচাপিতেই আর কি। কারণ তার আগে সে একবার কী বলে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলাম, তার আগে কমার্স নিয়ে গোয়েঙ্কা কলেজে ভর্তি হয়েছিলাম, এরকম নানান আমি ঘুরপাক খেয়েছি আর কি। তো ডাক্তারি শুরু করার আগে আগে হ্যাঁ হ্যাঁ। তো তার মানে কি আসই সব তুমি এর মতিচ্ছন্ন? হ্যাঁ, আমি খানিকটা মতিচ্ছন্ন। তো ডাক্তারিটাও যে আমি খুব সিরিয়াসলি করবো এরকমটা, আমি ডাক্তারি পড়া ঢুকে আর কি আমি ওই গ্রামে চলে গিয়েছিলাম তখন রাজনীতির জন্য আর কি। ঘুরতাম টুরতাম, কাজ করতাম, এইসব করতাম। ডাক্তারিটা খুব সেভাবে করবো বলে ভাবিনি। তারপরে একটা সময় বন্ধুরা বলে, আরে তুই যে রাজনীতিটা করবি সেটা তো ডাক্তার হলে তো আরও সুবিধা হবে। লোকজন তো ডাক্তার হিসেবেই একটা লোকজনের মধ্যে তো একটা অ্যাক্সেস পাওয়া যায়, যেটা অন্য প্রফেশনে একটু মুশকিল আর কি। আমি ভেবে দেখলাম যে ব্যাপারটা ঠিক। তো ডাক্তারিটা তখন পাশ করার করলাম, কিন্তু আমি রাজনীতিটা সিরিয়াসলি করবো বলেই ভেবেছিলাম। তারপরে যাই হোক, সে নানান কারণে একটা হতাশা এলো এবং মনে হলো যে ঠিক হচ্ছে না যে পথে আমি হাঁটতে চাইছি। তখন আমি একটু গান বাজনার দিকটাতে একটু ঝুঁকে পড়ি আর কি, খানিকটা হতাশা এড়ানোর কারণেই আর কি। এবং
গান লেখা সুর করা, এবং সেগুলো করছিলাম। আচমকা সুমনের আবির্ভাব, এবং আমরা ভেসে গেলাম আর কি সেই স্রোতে খানিকটা বলা যায়। সেটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলছিলাম তোমাকে, তো আমি যখন সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে একটা পরিবর্তনের কথা বলছিলাম এবং বামপন্থীদের সরানোর কথা বলছিলাম, তখন আমার মনে হলো যে যাদেরকে আমরা আনতে চেয়েছি তারা যখন অনাচার করছেন, তখন আমার দায়িত্ব থাকে, বাড়তি দায়িত্ব থাকে, কারণ আমি মানুষকে বলেছি যে এই পরিবর্তনটা প্রয়োজন। আজকে তারা যদি সেই প্রত্যাশা পূরণ না করেন, তারা যদি আরও খারাপ কাজ করতে থাকেন, তখন আমার দায়িত্ব তো বলা, এটা আমার আমার দায়িত্বে এসে পড়ে, আমার মানে যে না এটা ভুল হয়েছিল এটা বলা। সেই জায়গা থেকে আমি তো আর মানে ওইভাবে রাস্তায় রাস্তায় তখন আমার যাওয়ার তো কোনো স্কোপ নেই। আমি গান করেছিলাম, সেই গান থেকেই আমার এদের সঙ্গে সংঘাতের সূত্রপাত, এবং তারপর থেকে এই মানে কি বলবো আমার মধুচন্দ্রিমা মধুচন্দ্রিমা কত বছর স্থায়ী হয়েছিল? 2.5-3 বছর হবে। তা আমার জানতে ইচ্ছে করে যে তুমি গ্রামে টামে গিয়ে সিপিআইএমএল ছিলে তো? হ্যাঁ, সিপিআইএম তখন আইপিএফ বলে একটা সংগঠন হ্যাঁ, ছিল, ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট, যারা এই লিবারেশন, যারা এদের সঙ্গে সংযুক্ত ছিল আর কি। বুঝতে পেরেছি। মানে খুব কট্টরপন্থী না, মানে হ্যাঁ, যাকে বলে ওদের ভাষায় বলে রিভিশনিস্ট, তোমাদের ভাষায়। যাই হোক, তার মানে তুমি সব কিছুই একটু একটু করে করেছো, কোনোটাই সিরিয়াসলি করো না। তো এখানে আমার দুটো জিনিস প্রশ্ন আছে। একজন কট্টর বামপন্থী বলে নিজেকে পরিচয় দিচ্ছ, বামফ্রন্টের বা সিপিএমের কি দেখে তোমার মনে হয়েছিল যে এদেরকে আর ক্ষমতায় রাখা যাবে না? সুদূর কি সিঙ্গুর আর নন্দীগ্রাম, নাকি অন্য কিছু? না, দেখো, আমি যেটা মনে করি যে একজন বামপন্থীরা যদি শুধুমাত্র মানে ইলেকটোরাল যে পলিটিক্স তার মধ্যে বছরের পর বছর ঘুরতে থাকে, ওইখানটাতেই পাক খেতে থাকে, এবং যদি সামগ্রিক সমাজের যদি কোনো উন্নতি না হয়, এবং দেখো ক্ষমতায় থাকলে তার মধ্যে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি নানা ভাইসেসগুলো তো ঢুকবেই, এগুলো ঢুকতে বাধ্য। কিন্তু আমরা যে কারণে, ধরো বামপন্থী বললে কি তারা কি বলবেন, মানে যারা ক্ষমতায় ছিলেন তারা বলবেন যে আমরা সমাজ বদলের কথা বলছি। এখন এই সমাজ বদলের রূপরেখাটা কী? মানে তার তো একটা পথ থাকবে যে আমি 5 বছর ভোটে আসছি, পার্লামেন্টে অংশ নিচ্ছি, তারপর কি? তারপর আবার যে ভোট আসবে আবার আমি বলবো আবার 5 বছর ভোট দাও, তারপর আবার এটা তো চলতেই থাকবে। তো সমাজ বদলের যে জায়গা সেটা কোথায় হচ্ছে? মানে তোমার সঙ্গে আর একটা দক্ষিণপন্থী দল যে এসে যে যারা এখানে বসবে, তাহলে কি করবে? তারা কি প্রতিদ্বন্দ্বিতা করবে না? না, প্রতিদ্বন্দ্বিতা করুক, কিন্তু আমি বলছি তাদের কোথায় তারা নিয়ে যেতে চাইছে আলটিমেটলি, আমাকে তো সেই কথাটা বলতে হবে। তুমি আমাকে দেখো, এই যাদের যে বামেদের কথা আমরা বলছি, তারা এই কন্ট্রাডিকশন নিয়ে যবে থেকে এদের জন্ম হয়েছে তবে থেকেই এরা চলছে। আগে বলতো জনগণতান্ত্রিক বিপ্লব, তারপরেও সমাজতান্ত্রিক বিপ্লব, আর কাজে যেটা করতো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সংসদীয় গণতন্ত্রে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। যে কারণে সুভাষ চক্রবর্তী শেষের দিকে আমাকে বলতেন যে আর কি বলা যায় বাজারে, যে সমাজতান্ত্রিক বিপ্লব, জনগণতান্ত্রিক বিপ্লব, কিসের জনগণতান্ত্রিক বিপ্লব হচ্ছে? যেটা সত্য সেটাকে স্বীকার করে নাও না, যে আমরা ভাই পার্লামেন্টারি ফর্মে আছি, এটাই আমাদের করে যেতে হবে। তো তুমি এদের কাছ থেকে প্রত্যাশাটা কী করেছিল? প্রত্যাশা আমার তো কোথাও একটা, দেখো আমি যে রাজনীতিটা করতাম তার বিপরীতে তাদের একটা কোনো ওরিয়েন্টেশন ছিল, আমি তার সঙ্গে মেলাতাম। ধরো আমি তোমাকে একটা মানে কথা বলছি যে তুমি কি মহেশ সরিতার নাম শুনেছো বিহারে? তারা একটা মডেল তৈরি করছে, একটা গ্রামের সমস্ত জমির আল ভেঙে ফেলে দিয়ে সমস্ত জমিটা একটা মানে কমিউনিটি তৈরি করে তারা সবাই মিলে সেটাতে চাষ করতো, তার ফসলের ভাগ তারা সবাই মিলে নিত, এরকম একটা, এবং মানে কমিউনিটি ফার্মিং, পশুপালনটা সবাই মিলে করতো, মানে এরকম কাজগুলো আমি সেখানে গিয়েছিলাম, দেখেছিলাম, ওদেরভাবে আমি গানও করেছি, মানে ইত্যাদি। সেগুলো তো মারা যাওয়ার পর, যাই হোক। এখন ধরো এরা এত বছর ধরে ক্ষমতায়, আমরা একটা এইরকম কমিউনিটি কিছু দেখলাম না কেন? ধরো আমি যদি
10টা গ্রাম নিলাম, আমি মডেল তৈরি করলাম, আমি সেখানে ওই রকম একসঙ্গে আমি ওরকম একটা কমিউনিটি ফার্মিং হচ্ছে, কমিউনিটি একটা কৃষি হচ্ছে, এগ্রিকালচার হচ্ছে, মানে কেন এরকম হতে পারে না? তার মানে তুমি সংসদীয় বামের কাছে আহ, প্রথাবিরুদ্ধ বামের রাজনীতির যে মডেল সেটা প্রত্যাশা করেছিল। এই প্রত্যাশাটাই তো আমি গলদ ছিল। না, প্রত্যাশা না, আমি সেইখানটা আমি বিরোধ করতাম, যে এটা তোমরা করছো না কেন। বিরোধিতার জায়গাটা আমার এইটা। আমার এদের মানে ধরো ছোট বড় নেতাদের সঙ্গে তো আমার একটু পরিচয় ছিল, আমি তাদের সঙ্গে ডিবেট করতাম, তোমরা এটা কেন করছো না, এটা কেন হয় না। কি জবাব দিত তারা? না, দেখছি এত সহজ নয় ব্যাপারটা, এইরকম আর কি ভাষা, তার কোনো মানে না, ব্যাপারটা হচ্ছে দেখো, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছিল সেটা অপারেশন বর্গা, এক্স্যাক্টলি, এবং ক্ষেত মজুরদের জমির পাট্টা দেওয়া, এই কাজটা তো ওরাই করেছিল। হ্যাঁ, খুব ভালো করেছি। দ্যাট ওয়াজ লডেবল। আমার কোথাও একটা যেন মনে হচ্ছে তুমি ছোটবেলা থেকে রাজনীতি করবে ভেবেছো, কিন্তু রাজনীতিটা তোমার দৃষ্টিভঙ্গিতে একটা ইউটোপিয়ান কনসেপ্ট। এটা আমি মানি। মানে আমার কথা হচ্ছে দেখো, আলটিমেটলি এই যে আজকে মাওয়িস্টদের যা হাল দেখছো, ঠিক আছে, ইট ইজ ট্রু দ্যাট স্টেট ডিসাইড করেছে এনাফ ইজ এনাফ, এবার বন্ধ করে দেবো। আবার এটাও তো সত্যি যে শয়ে শয়ে ওরা সব অস্ত্র হাতে রেখে দিচ্ছে। এগুলো পশ্চিমবঙ্গ অনেক আগে দেখে ফেলেছে, পশ্চিমবঙ্গ এই মোহ থেকে বহু আগে বেরিয়ে গেছে। তো তুমি একটা রাজনীতি, আমার মনে হয় তার মানে তোমার সব সমস্যার পিছনে আসলে একটা কাল্পনিক প্রত্যাশার সঙ্গে একটা রূঢ় বাস্তবের অলওয়েজ কনফ্লিক্ট। হতে পারে, অ্যাম আই রং? হতে পারে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যেটা ভাবি সেটা এক ধরনের ইউটোপিয়া, মানে তাই তো বলছি আমি। হ্যাঁ, মানে আমি যে ছবিটা বানিয়েছিলাম সেখানেও আমি একই কথাটারই কন্ট্রাডিক্ট করেছি আমি বারবার, মানে এই প্রশ্নটাতেই আমি এই ছবিটার মধ্যে কন্ট্রাডিক্ট করার চেষ্টা করেছি, মানে নিজের সঙ্গে আর কি, যে এক্স্যাক্টলি আমি যে ভাবনাটা ভাবছি সেটা কি আদৌ সম্ভব, এটা কি আদৌ সম্ভব, নাকি এটা সম্পূর্ণ একটা ইউটোপিয়া। ধরো সোসাইটির কাজ, একজন সমাজ সেবা করছে, সেটাও একটা সোসাইটির কাজ। হ্যাঁ, এবার আমি যখন রাজনীতি করে একটা এই যে কমিউনিটি ফার্মিংয়ের কথা বলছি, এটাও একটা সোসাইটির কাজ, এবং এইটা যদি আরও বৃহত্তর ফর্মে আরও 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 ছড়াতে পারে, সেটা কি সম্ভব? আমি কিন্তু এই বিশ্বাস করি যে তুমি আমার সঙ্গে এগ্রি করবে না, তুমি কট্টর নিজেকে দক্ষিণপন্থী বলো, কিন্তু দক্ষিণপন্থী নয়, আমি হচ্ছি লিবারাল বুর্জোয়া। আচ্ছা, আচ্ছা, মানে কিন্তু আমি বিশ্বাস করি সমাজ থেকে শোষণ মুক্তি প্রয়োজন, এবং সেটা হবে। এটা কোনো কাজের কথা নয় যে একটা মানুষ আর একটা মানুষকে শোষণ করবে, করেই যাবে। এটা কখনো কোনো প্রোগ্রেসিভ সোসাইটির লক্ষণ হতে পারে না, কিন্তু তাই হচ্ছে। তো আমি কি বিশ্বাস করবো, আমি কি সেইটার অংশ নেব? পৃথিবীতে একটা দেশ দেখাও যেখানে এটা হয়েছে, কিছুদিনের জন্য মনে হয়েছিল হয়েছে, তারপরে তো সেটাও ভেস্তে গেল। সেই সময় আমাদের ভয়ঙ্কর ডিপ্রেশন এসছে। হুম। রাশিয়াতে যখন ইয়েটা হচ্ছে তখন তো খুবই খারাপ অবস্থা, পরবর্তীকালে চায় না। আমি তো বুঝতে পারি না চীন কেন তিব্বতে আগ্রাসন দেখে, কেন? একটা দেশ, তোমার দেশ মানে কি, তুমি দেশ মানেটা কি? একটা দেশ কি শুধু এই সেই তোমার ওই রবীন্দ্রনাথের, তোমার দেশ মানে কি শুধু তার মানুষ নয়, দেশ শুধু একটা ভূখণ্ড, তার মানুষগুলো তো। এবার তুমি আর একটা দেশের মানুষকে তুমি তো পীড়ন করতে পারো না, হুম। তাই না? তোমার দেশ যদি সাম্যবাদে বিশ্বাস করে, তাহলে তুমি আর একটা দেশের মানুষকে তুমি কেন আগ্রাসী মনোভাব দেখাবে? ভালো, এগুলো মানে বইয়ের প্রশ্ন হিসেবে ভালো। না, কিন্তু এইটা তুমি আমাকে বলো, এই প্রশ্নগুলো কি ভুল নাকি এটা হওয়া উচিত নয়? দেখো, এই প্রশ্নের মীমাংসা চীন চীনের মতো করে করেছে, রাশিয়ার মতো করে করার চেষ্টা করেছে ওভার এন্টায়ার ইস্টার্ন ইউরোপ, চলে গেছে। ঠিক আছে। সুতরাং ওয়েন দ্য আয়রন কার্টেন ফেল, তখন তো মানে সোভিয়েত ইউনিয়নটাই 17-18টা খণ্ডে বিভক্ত হয়ে গেল। তার মানে কমিউনিজমের নামে যে এই সোকল প্রোলেটারিয়ান ইউনিটি, এটা তো ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হলো না।
আর তুমি যেটাকে বলছো কালেকটিভ ফার্মিং, স্টালিনের আমলে যেটা রাশিয়াতে হয়েছিল, মানে মাও সেতুং কিন্তু কালেকটিভ ফার্মিংয়ের রাস্তায় যাননি। কালেকটিভ ফার্মিং লেটার অন ওয়াজ এ ডিজাস্টার। কেমন? সুতরাং আমার কোথাও যেন একটা জিনিস মনে হচ্ছে, পল্লব, কিছু মনে করো না, যে এরকম থাকে কিছু পাগল সংসারে যারা স্বপ্নই দেখে গেল, স্বপ্নই দেখে গেল, স্বপ্নই দেখে গেল, এই স্বপ্ন দেখতে দেখতেই অনেক মানে হরিবোল হয়ে যাবে। হতে পারে, কিন্তু আমি কি করব তুমি আমাকে বলো। স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নাও। কারণ আমি কি তৃণমূলে চলে যাব? তৃণমূলে কেন যাবে? তাহলে কি করবো? আমার কথা হচ্ছে, তুমি কি সিপিএমে ছিলে? না, ছিলাম না। তা ঠিক আছে, তা তোমরা সুমনকে আদর্শ করো। সুমন তো মানে তোমার চাইতে অনেক বড় ঘোষিত বিপ্লবী, ঠিক আছে না? নিকারাগুয়ায় গিয়ে কভারেজ করেছে, ওর সঙ্গে গান গাইতে পিটসিগার এসছে। তো সেই লোকটা তো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছে মমতার নামে পশ্চিমবঙ্গের সব গ্রামে গ্রামে একদিন মন্দির হবে। বোগাস। বোগাস কেন? আমার বক্তব্য হচ্ছে, তুমি তুমি একটা এক্ষুনি বললে যে সুমন এসে আমাদের একেবারে সর্বনাশ করে দিল, গানের ক্ষেত্রে ভাসিয়ে দিল, ঠিক আছে? সো মাচ প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অফ সুমন, শুধু তোমার উপরে না, তার পরবর্তী যত প্রজন্ম এসছে, আমার মনে হয় কেউ সুমনকে উত্তীর্ণ হতে পারেনি না, ঠিক আছে? আবার সেই সুমনের তো এটাও দেখলাম। হ্যাঁ সে তো বটেই। আমি সুমনের এসেনশিয়ালি জীবনের একটা দিক কিন্তু কম্প্রোমাইজ। প্রশ্ন হচ্ছে তুমি কত দূর কম্প্রোমাইজ করবে, তাই নিয়ে নিজের সঙ্গে নিজের ডিবেট হতে পারে। কিন্তু আমি সারাক্ষণ ঝগড়া করব আর আমাকে রাষ্ট্রের চরিত্র তো সব জায়গাতেই এক, ঠিক আছে? আজকে ব্রাত্য বসু এত বড় বড় কথা বলছে, ও যখন উইঙ্কেল টুইঙ্কেল করেছিল সব জায়গায় ওর নাটক বন্ধ করে দিয়েছিল। সুতরাং রাষ্ট্র প্রশ্ন করা পছন্দ করবে না, আর বিদ্রোহ হলে তো আরও কেলেঙ্কারি, হ্যাঁ, যে কারণে আমাকে কেউ পছন্দ করে না, আমি আমার পেশা থেকে করি। তো তোমাকেও আমার মনে হয় আর বোধ হয় টু লেট ইন দ্য ডে যে একটু রিঅ্যাডজাস্ট। তো এইটা করে কি তুমি ভালো আছো? দেখো, এটা আমার সম্পূর্ণ নিজের লড়াই, একার লড়াই। আমি আমার মতো থাকি এবং আমি নিজেকে সান্ত্বনা দিই যে শোন, তুই ভালো করছিস, হ্যাঁ, এটা পেলি না, ঠিক আছে, তো কী হয়েছে, তুই তো সত্যি কথাটা বলছিস, এইভাবেই নিজেকে আমি বোঝাই। আর তো আমার কিছু করার নেই। কিন্তু আমি ধরো সুমন, নচিকেতা, এরা আমার থেকে অনেক অনেক বড়, মানে তারা তাদের প্রতিভায়, তাদের পপুলারিটিতে আমি কোনো ধারে কাছেই নেই। কিন্তু একটা জায়গায় আমি এদের থেকে বড়, সেটা হচ্ছে আমার সততায়। সততা মানে আমি যেটা বিশ্বাস করি যে মানুষের, এই যে আমি বললাম যে আমি যখন কোনো শাসক, আমি যদি তার অন্যায় দেখি, আমি তার বিরুদ্ধে গান লিখব, গান করব। আমি সুমন করেছেন, কিন্তু আজ তিনি করেন না। তিনি ওই যে বললাম, তিনি বলছেন এটা যে মমতা এটা বলতে পারছেন, কি করে বলতে পারছেন আমি জানি না। যখন রাস্তায় এরকম হাজার হাজার ছেলে মেয়ে ওইভাবে পড়ে গড়াগড়ি খাচ্ছে, তিনি এই কথা বলছেন, কি করে বলছেন আমি জানি না। তো আমি এদের থেকে ওই জায়গাটাতে আমি নিজেকে বলি যে তুমি খুবই ক্ষুদ্র, আমি কিন্তু আমি ওই জায়গাটা আমি বড় থাকতে চাই, আমি এভাবেই বাঁচতে চাই। আমার গান সবসময় শাসকের, আমি মনে করি একজন গায়ক, একজন শিল্পী, গায়ক শুধু নয়, সে যদি শাসকের কাছে চলে যায় না, তার মৃত্যু হয়, সে মরে যায়। তার অনবরত শাসককে প্রশ্ন করা উচিত, মানে এটাই মহৎ শিল্পের লক্ষণ হওয়া উচিত। এটা আমি বিশ্বাস করি। তারা কি বিশ্বাস করেন আমি জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি। না, সেটা তো সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, যেটা তুমি বলছো। দেখো, এর মধ্যে এটা কিছুটা ইয়েস, কিছুটা নো। দেখো, বামপন্থী আন্দোলন যখন আইপিটিএ থেকে যদি ধরো, তাহলে যেসব স্টলওয়ার্ডরা গোটা বাংলা সংস্কৃতি, নাটক, শিল্প সব কিছুকেই গভীরভাবে প্রভাবিত করে গেছেন এবং ইতিহাসকে তৈরি করেছেন, তারা কিন্তু প্রায় সকলেই
একটা সময় প্রো এস্টাবলিশমেন্ট ছিলেন, ঠিক আছে? উৎপল দত্তও ছিলেন, সুভাষ সেনও ছিলেন, শম্ভুবাবুর বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছিলেন, দেবব্রত বিশ্বাস বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছিলেন, সলিল চৌধুরী বম্বেতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এরা প্রত্যেকেই ওই স্রোতেরই পন্থী ছিলেন এবং পরবর্তীকালে হয় নীরবে থেকেছেন, নয় নিজের সাধনায় মগ্ন হয়েছেন, আর নয় অন্য কিছু করেছেন। তো তুমি এর থেকে কোনো একটা রোল মডেল খুঁজে বার করতে পারো না? না, আমি মনে করি দেখো, এই যে এত লেজেন্ড বলা হয় বিভিন্ন শিল্পীদেরকে, বড় বড় নাম, তারা রিয়্যাক্ট করেন না কেন? সোসাইটিতে যখন রিয়্যাক্ট করা উচিত তারা রিয়্যাক্ট করেন না কেন? আমি তাহলে কেন তাকে লেজেন্ড বলবো? শুধু ভালো গান গায় বলে? শুধু ভালো ছবি আঁকে বলে? এটাই কি একমাত্র মাপকাঠি তার লেজেন্ড হবার? তুমি আমাকে বলো। মানুষ হতে হবে না? মানুষ তাহলে কিভাবে হবে? যখন আমি দেখবো আমার সোসাইটির দরকার, আমার ধরো আমি আজকে একটা কথা বললে কিছুই কতটুকু তার ইয়ে হয়, আমি একটা গান গাইলে কতটুকু তার প্রভাব পড়ে, কিন্তু যদি আশা ভোসলে বলেন কি লতা মঙ্গেশকর বলেন, তাহলে তার ইয়েটা বোঝো। কোথাও বলা তো দরকার হয় কখনো কখনো, আমাদের সময় তো আসে, আমাদের সমাজ আমাদের দেশ আসে, তো বলতে হয়, শাসকের এগেনস্টে কথা তো বলতে হয় যে তুমি বাবা এটা ঠিক করছো না, এটা ঠিক হচ্ছে না। সেটা কেন বলেন না? বলে দিচ্ছি, এদের একটা র্যাশনাল হচ্ছে যে লেসার ইভল আর ইভল তত্ত্ব। কৌশিক সেন যে ধরনের তত্ত্ব বাজারে এনেছে, সেও তোমাদের কমরেড ছিল ইন দ্য রেস ফর পরিবর্তন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বহু মানুষ, বিশেষ করে তুমি যাদেরকে বলছো কবি, শিল্পী, সাহিত্যিক, এরা যে আবরণের মধ্যে রক্ষা, আমি বলি যে এসেনশিয়ালি শিল্ড, সেটাকে ব্যবহার করে যে বিজেপি ইজ ওয়ার্স দ্যান টিএমসি অ্যান্ড দেয়ারফর আমি টিএমসির সঙ্গে। আই ফাইন্ড নো লজিক ইন ইট, কিন্তু এই লজিকটা তো দেয় না, সেটা কখনো কখনো সত্যি। আমার আমার সেটা মনে হয়েছে, যেমন গোটা দেশের দিকে যদি তুমি তাকাও, তারা যেভাবে বিজেপি দেশটার ক্ষতি করছে, বা যেভাবে একটা মানে ওই ফ্যাসিবাদকেই বলবো যেভাবে কায়েম করছেন, এটা কিন্তু ধরো আজকে যদি তারা বাংলাটাও দখল করে, গোটা দেশটাকে যদি ধরো, আমি বলছি এই যে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারছে না, এইটা এই ভোটটা হচ্ছে কেন? 27 লক্ষ মানুষ যারা ম্যাড, তো তাদেরকে তুমি তো আগে তো তুমি তাদের, ঠিক আছে তারা যদি হয় তাদের তুমি সুযোগ দাও, সেটা ঠিক কি বেঠিক সেটা প্রমাণ করো, তারপরে ভোটটা হোক। কেন হচ্ছে না? এটা কোত্থেকে শুরু হলো? কেন সুপ্রিম কোর্টের যে ধরো এই যে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একজন ক্যাবিনেট মিনিস্টার সেন্ট্রালে ঢোকানো হলো, মানে যে যারা কে নির্বাচন কমিশনার প্রধান হবেন, যিনি তাকে নিযুক্ত করবেন, এরকম 3 জনের যে কমিটি, কেন এটা করা হলো? হলো তো, তার তো একটা কারণ থাকবে। তো এই যে গোটা ব্যাপারটা তুমি যদি দেখো, তাহলে তো ব্যাপারটা একটা, আজকে যদি এই 27 লক্ষকে বাদ দিয়ে যদি ভোট, এবং যদি এখানে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভারতবর্ষে কোথাও কখনো, আমি বলছি যে একেবারে ফেয়ার ইলেকশন হতে পারবে না। এইভাবে কিছু না কিছু করে কিছু মানুষকে তারা তাদের ইচ্ছে মতো বাদ দেবেন, মানে কারণ এটা তো এস্টাবলিশ হয়ে গেল যে এটা এই পদ্ধতি হয়, এটা সম্ভব। এবার আমি বলি, সেটা হচ্ছে তোমার কথাটা থিওরি হিসেবে আনইমপিচেবল, কিন্তু তুমি তো তৃণমূলের উদয়টা দেখেছ, তাদের মধ্যাহ্নও দেখোনি, এখন অপরাহ্ন সেটাও দেখছো না। ফলে একটা ভোটার লিস্ট বা একটা ভোটকে ক্ষমতায় থাকার অস্ত্র হিসেবে কিভাবে কমপ্লিটলি পালভারাইজ করে দেওয়া যায়, একদম কেমন, এই গভর্নমেন্ট হচ্ছে তার ওয়ার্স্ট এভার ইন দিস কান্ট্রি। একদম। পঞ্চায়েত আমি ইলেকশন তোমায় বলছি, জাস্ট ভাবতে পারি পঞ্চায়েত ইলেকশন কীভাবে ওইটার উপর ভোট, ওটা কি এক্স্যাক্ট। তো আমার কথা হচ্ছে, দেখো তামিলনাড়ুতে 94 লক্ষ লোক বাদ গেছে, ঠিক আছে, ইয়েতে উত্তরপ্রদেশে 2 কোটি, গুজরাটের মতো ছোট রাজ্য সেখানেও 60-70 লাখ, এবং সারপ্রাইজিংলি
মানে যেদের বলা হচ্ছে না টার্গেটেড অডিয়েন্স, মানে মুসলিমদের ডিসেনফ্র্যাঞ্চাইজ করো, ফ্যাক্টস ঠিক উল্টো কথা বলছে। আমি ছেড়ে দাও অন্য সব, হিন্দুর মতো কাগজ যারা সবচেয়ে সিরিয়াসলি ভারতবর্ষে আজও জার্নালিজম করে, তারা তাদের যাবতীয় সমীক্ষায় আমি পড়ে দেখেছি। সুতরাং আর এই যে 27 লক্ষের এক্সক্লুশন, এটা আমি লিখে দিচ্ছি হয়েছে বিকজ অফ মমতাজ ব্যুরোক্রেসি হু ওয়ান্টেড টু প্লে গড। এদের উপরে ইয়ে ছিল যে যেদিনকে শেষ দিন, সেদিনকে সব ডকুমেন্ট আপলোড করে দিবি, তাহলে তাড়াহুড়োর মধ্যে ও ইলেকশন কমিশনার ডকুমেন্টের ইয়ে ফিয়ে দেখবে না, সবাইকে তুলে দেবে। এইটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে বহু মানুষের বৈধ কাগজপত্র সেগুলো হয় আপলোডেড হয়নি, নয় এমনভাবে কিছু একটা হয়েছে। আর এই 27 লক্ষের বাদ পড়াটা কিন্তু এর জন্য তুমি বিজেপি বা কমিশনকে দায়ী করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট এটা না, এটা জুডিশিয়াল প্রসেস। হ্যাঁ। যদি এটাকে বাদ দিয়ে তুমি বলো ভোট করা উচিত নয়, তাহলে তো ভারতবর্ষের জুডিশিয়ারিকে বাদ দিয়েই আমাদের থাকতে হয়। না, আমার তো জুডিশিয়ারিকেও আমার এই প্রশ্ন করার আছে। তার কারণ হচ্ছে যে জুডিশিয়ারি গোজ বাই ডকুমেন্ট। ঠিক আমি তো আমি 27 লক্ষ কেন, আমি 30 লক্ষ, 40 লক্ষ, 60 লক্ষ, 1 কোটি বাদ যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে এই যে তাদেরকে তো প্রমাণের সুযোগটা দিতে হবে। তুমি সেইটা না দিয়ে ইলেকশনে যাচ্ছ কেন? কোনো কেউ দাবি করছে না তো। সেটা আমার কথা হচ্ছে এইটা একটু অস্ফুট স্বরে একমাত্র বিকাশ ভট্টাচার্য একবার আমি দেখেছি সুপ্রিম কোর্টে বলতে। একটা জিনিস মাথায় রেখো, যারা এই ঘোঁটটা পাকিয়েছে, প্রথমে ঘোঁট পাকাবো, একেবারে ভেজালে ভরে দেবো আইপ্যাককে দায়িত্ব দিয়ে দেবো হাউ টু ডিস্টর্ট ভোটার লিস্ট। তারপরে যখন ঠেলা বুঝেছি ঠেলার নাম বাবাজি, তখন হু সট জুডিশিয়াল ইন্টারভেনশন? মমতা ব্যানার্জি। হু ওয়াজ কোয়ারলিং উইথ ইলেকশন কমিশন ফ্রম ডে ওয়ান, SIR করতে দেবো না। এই পশ্চিমবঙ্গটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পৈতৃক সম্পত্তি নাকি? না, দেখো SIR আমি বলছি যে আচ্ছা, আলোচনাটা এই ধরনের আলোচনা পরে আসছে। এবার তোমার কথাটা হলো যে তার মানে তুমি বামপন্থী হয়ে বামফ্রন্ট জমানায় ব্রাত্য শেষের দিকে, আর তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওদেরকে নবান্নে বসিয়ে, না আমি বসাওনি মানে বসানোর আন্দোলনের একজন মুখ ছিল তো। তারপরে যাকে বলে এটা কিভাবে হলো, মানে আমি একটু জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তোমার কি মনে হলো যে দ্যাট দিস ওম্যান ক্যান অ্যাকচুয়ালি ব্রিং অ্যাবাউট এ রিয়েল চেঞ্জ? আমি জানি না, মানে তখন আমাদের সামনে কোনো হয়তো কোনো আর ছিল না, কোনো আর পাল্টার কোনো একটা জায়গা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুখ হয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হ্যাঁ, এই কথাটা তিনি বলেন। এবং ওই 4-5টা রবীন্দ্রসঙ্গীত জানেন, তার কয়েকটা লাইন, এগুলোই মোটামুটি এখানে সেখানে। তো তখন উনি মঞ্চে উঠতেন না, বিভিন্ন মানে আমাদের যে সভা-টভাগুলো হতো কখনো আসতেন এবং মানে মঞ্চে উঠতেন না, নিচেই বসে থাকতেন, এইরকম সমস্তগুলো আমরা দেখেছি। এবং তখন একটা হয়েছিল যে এই যে নন্দীগ্রামে যখন গুলিটুলিগুলো চললো এবং ওই রকম একটা ঘোট পেকে উঠলো, ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হলো। এবং সেই সময় বামফ্রন্টের অন্য যে শরিক দলগুলো তারাও বলছিল ওরা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আমরা যদি তারা বেরিয়ে আসতেন হয়তো আমরা তাদেরকেই সাপোর্ট করতাম তখন। মানে এবার হয়েছিল একটা পরিস্থিতি যে মানে বামফ্রন্টের অন্য শরিক দলরা মানে বামফ্রন্ট থেকে বেরিয়ে এসে একটা আলাদাভাবে আর কি মুভমেন্ট করবে। বামফ্রন্ট না, CPM এর সঙ্গে থেকে সম্পর্ক থেকে, হ্যাঁ, মানে বেরিয়ে সেটা যদি হতো হয়তো আমরা সেই বিকল্পটাকে নিতাম, হতে পারে। মানে অন্তত আমি ব্যক্তিগতভাবে সেটা ভেবেছিলাম। অন্যদের সঙ্গে তো আমার ঠিক। তুমি কি RSPর নেতৃত্বে বাংলায় বদল আনতে? না, CPI না CPI তা বলছি না, বলছি
লেফট অ্যান্ড ডেমোক্রেটিক যে ফোর্সটা বাংলায় রয়েছে একটা সবসময়ই রয়েছে আর কি, আমরা চাইছিলাম যে তারা একটা ঐক্যবদ্ধ হোক, মানে সেখানে সিপিএমের যে ডগমাটিক জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে তারা একটা মানে আলাদাভাবে ঐক্যবদ্ধ হয়েছিল তো, মমতার সঙ্গে কংগ্রেস গেছিল, মমতার সঙ্গে এসইউসিআই গেছিল, মমতার সঙ্গে একেবারে না। তখন আমি মমতা ছিলেন না এটার মধ্যে। আমি বলছি যে এইটা যখন আমি বলছিলাম যে বামফ্রন্টের অন্য শরিকরা যদি, এবং আমরা বলেছিলাম যে আপনারা একটা কল দিন যে মানে লেফট অ্যান্ড ডেমোক্রেটিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা আলাদা একটা কিছু তৈরি করুন এরকম আর কি, তাহলে সেখানে সাপোর্ট করা যায় আর কি, এরকম একটা ভাবনা হয়েছিল। কিন্তু সেটা হলো না, ওরা করবে করবে করে ব্যাগ গিয়ে দিয়ে আবার মানে ঢুকে গেলেন আর কি। ঝাঁকের কই হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেলেন। তো মমতার সঙ্গে আমার আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু এই করতে করতে প্রথম পরিচয় কবে? প্রথম পরিচয় সম্ভবত ওই রেল মিনিস্টার যখন উনি ছিলেন তখন। তার মানে মনমোহন সিংয়ের জমানা। হ্যাঁ, হ্যাঁ। কি করে হলো? হলো মানে তখন আমরা তো এই মুভমেন্টগুলো করছি, হঠাৎ করে আমাকে একদিন আমি একদিন দেখলাম যে আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে যে রেলের কি সব কমিটি আছে, সেই কমিটিতে আমি আছি। হ্যাঁ, তো আমি সেটা খুব অবাক হলাম যে এটা কী করে হলো, আমি তো কিছুই জানি না, মানে কেন আমি আছি, কোথায় কার কী কমিটি আমি জানি না। তা আমি ব্রাত্যক সঙ্গে আমার তো খুব ইয়ে ছিল, তো ব্রাত্যক জিজ্ঞেস করলাম, ব্রাত্য এটা কী ব্যাপার, হ্যাঁ এটা কী বলো তো? বলছে না এরকম দিদি এরকম তোমার নামটা প্রস্তাব করেছেন, এরকম শুনলাম আমি ওদের ইয়ে, তো উনি কথা বলবেন। কি কমিটি? এটা হচ্ছে রেলের একটা কি কমিটি বলে, রেলের অজস্র কমিটি আছে। হ্যাঁ, ওটা হচ্ছে আমি নামটাও তো ভুলে মানে বাথরুম পরিষ্কার টরিষ্কার করার ওই রকম কমিটি আর কি। হ্যাঁ, তো সেই তো কমিটির নাম ভুলে গেলাম। তো সেই কমিটিতে এটা স্বাধীনতার আমল থেকেই নাকি, এটা আগে থেকেই এটা ছিল আর কি, রেলের যে ওই কমিটিতে তোমার সমাজের কিছু অন্য সেকশনের পিপলদের নিয়ে একটা কমিটি তৈরি করে, তারা তাদের কাজ হচ্ছে যে বিভিন্ন বিষয়কে একটু ইন্সপেকশন করে দেখা, এবং তারা রেল বোর্ডকে তারা কিছু সাজেশনস দেন, এবং সেটা রেল বোর্ড না মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু এইটা হচ্ছে সেই কমিটিটার কাজ হচ্ছে এটা এইটা। তো কমিটির সদস্য হলে কি কি সুবিধা পাওয়া যাবে? খুব কিছু সুবিধের কিছু নেই, সেটা একটা 7,000 টাকা নাকি একটা পাওয়া যেত। মানে মিটিং অ্যাটেন্ড করলে? না, ওই মানে মাসে আমাদের তো ইন্সপেকশনে যেতে হতো। আচ্ছা, ইন্সপেকশনে যেতে হতো বিভিন্ন জায়গাতে, ধরো দিল্লিতে বা বম্বেতে বা কোথাও লখনৌ, এই যে বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গায় তোমাকে ইন্সপেকশনে যেতে হবে। তো তুমি এই কাজটা নিয়েছিলে? হ্যাঁ, তারপরে আমাকে ইয়ে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম ব্যাপার। আমি বললাম এটা কী, আমি তো এটা জানি না। হ্যাঁ, আমি এটা আছি বা কেন, বা তখন বলছে না না এটা আমি প্রস্তাব করেছি, এটা কাগজে ভুল লিখেছে, তো আপনার কাছে চিঠি যাবে, আপনি সেটা অ্যাকসেপ্ট করলে করবেন, না হলে করবেন না, সেটা আপনার ইয়ে। তবে আমি বলছি যে এটা আপনি থাকুন, কারণ এই কমিটিগুলোতে যেটা হয় সাধারণত যারা ক্ষমতায় থাকেন তারা তাদের দলের লোকজনকে ঢুকিয়ে রাখেন, এবং এর তো কিছু নেই, এরা ওই একটা পাস পায়, সেই পাসে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায় আর কি, মানে হ্যাঁ, তো কোনো কাজের কাজ কিছু হয় না। তো যেহেতু আপনারা একটু এই সময়কার মুভমেন্টগুলোতে আছেন এবং আপনারা ভালো কাজ করছেন বলে আমার মনে হয়, আমার মনে হয়েছে যে এটাতে আপনি করলে আমাদের কিছু মানে ভালো হবে আর কি। এগুলো কি প্রি অনশনের দিন না পোস্ট অনশন? অবশ্য অনশন তো 2006 হয়ে গেছে, আর তুমি বলছো 2009-10 কথা। হ্যাঁ, তো মমতা যখন রেলমন্ত্রী হয়েছেন হ্যাঁ, তখন কিন্তু বুদ্ধবাবু অস্তগামী। হ্যাঁ, কেননা 2008-এর পঞ্চায়েতে প্রথম বোঝা গেছিল, 2009-এর লোকসভাতেই তো বামপন্থীদের বিরাট ধাক্কা হলো, আর এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে গেলেন। তার মানে তোমাকে রেলওয়ে কমিটিতে রাখার প্রস্তাব মমতা দিয়েছিলেন ওয়েল আফটার দ্য মুভমেন্ট। হ্যাঁ, 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 সেই মাঝখানের সময়টা তোমার মমতার সঙ্গে কোনো পরিচয় ছিল না? না না না, আমি চিনতাম না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। সিঙ্গুর আন্দোলনে তোমার মতো প্রায় যেত। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সিঙ্গুর আন্দোলনের শেষের দিকে আমি গিয়েছি, কিন্তু মমতার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। নন্দীগ্রাম মুভমেন্টটাতে আমি খুব বেশি করে আমার ইনভলভমেন্টটা ছিল আর কি। তো কিন্তু কেন, মাওয়িস্টটা ছিল বলে? না, আমি মাওয়িস্টদের সঙ্গে আমার খুব একটা ইয়ে কখনোই হয়নি।
কিষাণজি একবার আমার বাড়িতে এসেছিলেন। আমি কিষাণজি বলছি, সরি, এই ছত্রধর মাহাতো। কিষাণজি আমাকে একবার ফোন করেছিলেন। হ্যাঁ, মানে তখন এই ইয়েরা শান্তি বাহিনী ঢুকে তখন সব খুব ইয়ে করছিল, সেই ঝামেলা। তখন আমাদেরকে হঠাৎ করে একদিন আমি কিষাণজি কোত্থেকে আমার নাম্বার জোগাড় করেছেন জানি না, আমাকে ফোন করে বললেন যে এরকম আপনারা একটু বলুন, আমাদের উপর খুব এসব হচ্ছে। তা আমি বললাম যে তা আপনারা নির্বিচারে খুন করছেন কেন, যেখানে সেখানে যত্রতত্র এটা কেন করছেন? এটা তো আপনারা এই বাহিনীটাকেই তো ঢোকার আপনারা তো জাস্টিফাই করে দিয়েছেন, এটা তো আপনারাই তো করছেন, কেন করছেন? হ্যাঁ, না ব্যাপারটা ঠিক ওরকম না, এরা সব স্পাইটে এরকম সব বলছিলেন। আমরা না না এইগুলি আমরা এটা কী বলার আছে, এইরকম আমার সঙ্গে কথা হয়েছিল। আর ছত্রধর একবার আমার বাড়িতে এসেছেন, এই হচ্ছে কিষেনজির গলাটা খুব ফিনফিনে ছিল হুম এবং কলকাতা শহরের বহু রিপোর্টারের সঙ্গে তার যোগাযোগ ছিল। এবং কিষেনজি কিন্তু বলেছিল যে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হোক। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম শহীদ কিষেনজি হয়ে গেল। তো যাই হোক, তো ছত্রধর এসে কি বলেছিলেন? ছত্রধর একবার এসেছিলেন, ও ওখানে ওরা একটা মানে মেয়েদের একটা বাহিনী তৈরি করেছে, একটা দল তৈরি করেছে যারা সমাজে মেয়েদের খুব মানে এগিয়ে আনার ব্যাপারে কাজ করছে, এই রকম কিছু ব্যাপার নিয়ে এসছিলেন আর কি। এবং বলেছিলেন যে আপনি চলুন, দেখলে ভালো লাগবে ইত্যাদি। মানে ঠিক ছত্রধর কেন এসেছিলেন আমি জানি না। সেই সময় লালগড় মুভমেন্টের সময় তখন আমি লালগড়ে কয়েকবার গিয়েছিলাম, সেই সময় ওদের সঙ্গে আমার আলাপ হয়েছিল, লালগড় মুভমেন্টের সময় আর কি। আমরা তো গিয়েছিলাম কয়েকবার, হয়তো সেই কারণে। লালগড় তো পোস্ট নন্দীগ্রাম। হ্যাঁ, ওই তখন মানে ছত্রধর এসছিলেন একবার আমার বাড়ি, নেতাই কাণ্ড। হ্যাঁ হ্যাঁ। তো লালগড়ে সেই সময় একবার এই মাওয়িস্টদের সঙ্গে আমার যোগাযোগের ইয়েটা হচ্ছে এইটুকুই। একবার ছত্রধর আমার বাড়িতে এসেছিলেন, আর ওই কিষণজি একবার আমাকে ফোন করেছিলেন। কিন্তু আমরা যখন নন্দীগ্রামে মুভমেন্ট করছিলাম, আমি প্রথম যখন নন্দীগ্রামে যাই, সেটা বোধহয় 21শে মার্চ তো গুলিটা চললো, 23 তারিখ বোধহয় হবে, শাউলি দিয়ে আর আমি প্রথম ওইখানে ঢুকেছিলাম আর কি, মানে আর কি ওই ইয়েতে হাসপাতালগুলো তখন। তো তখন আমার দেখে খুব 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 খারাপ লেগেছিল, এবং আমি তখন করেছিলাম সেই ওই কথাটা আমার বারবার মনে হচ্ছিল, রাজা এইবার শুরু হলো তোমার সঙ্গে আমার সমস্ত শক্তি দিয়ে লড়াই। নন্দিনীর এই ইয়েটা তখন আমার মানে আমি বলছি যেটা আমি বলেছিলাম, মানে নিজের সঙ্গেই বলেছিলাম। এবং আমি সেই সময় কলকাতার রাস্তায় 10 দিন ঘুরে ঘুরে গান গেয়েছি, টাকা তুলেছি, এবং সেই টাকা আমরা ওখানে দিতে গেছি। 10 দিন একদম পুরো টানা 10 দিন আমি রাস্তায় ঘুরে 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 গান গেয়ে গিয়ে টাকা তুলেছিলাম। এবং আমি একটা সিডি তৈরি করেছিলাম, সেই সিডি বিক্রি করেছিলাম, একা একা ঘুরে ঘুরে বিক্রি করেছি সেই টাকা। হ্যাঁ, মানে আমি আমার দিক থেকে আমি যেটুকু পারি আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করছিলাম যে এই মুভমেন্টটাতে আর কি। হ্যাঁ, এবং এইটার সঙ্গে মাওবাদী ইত্যাদি এর কোনো যোগ মানে ইরেলেভেন্ট। এবং আমরা তারপরে সেই যখন টাকাটা দিতে গেলাম, তা ফেরার পথে ওই আমরা অ্যাটাক্ট হলাম। সেই কি কি যেন জায়গাটার নাম ভুলে গেলাম, চণ্ডীগড়, ওই জায়গাতে। চণ্ডীগড় না, চণ্ডীপুর, হ্যাঁ। সেইখানে আমরা অ্যাটাক্ট হলো আমাদের কনভয়, সেই সব ঘটনা আর কি। তো এই কনভয়ে অপারেশন টেনও ছিলেন। অপর্ণাদি সেদিন ছিলেন না, শাওলিদি ছিলেন। আর আমাদের সুভাপ্রসন্ন, সুভাদা ওই দিন ছিলেন না। সুভাদার বাড়িতে যে মিটিংগুলো হতো তাই তুমি থাকতে? 2টো মিটিংয়ে ছিলাম। তখন মমতা আমাদেরকে বলেছিলেন যে আপনারা আমাদেরকে একটু পরামর্শ দেবেন, আমরা প্রথম সরকারে এসেছি, আমাদের নানান ভুলভ্রান্তি হবে, সেগুলো খুব ভালো লেগেছিল। যে এরকম তো কেউ বলে না যে কোনো চিফ মিনিস্টার বলছেন যে আমাদেরকে যা ভুলভ্রান্তি হবে সেগুলোকে আমাদেরকে একটু বলবেন, আমরা সেইভাবে যাতে করতে পারি, এগুলো জানাবেন আমাদের। তারপরে তো না, 2011-র আগে যখন পরিবর্তনের মুখ হিসেবে বেশ কয়েকটা মুখ কলকাতায় দেখা গেছিল, তার মধ্যে তো তোমার ছবি ছিল না। আমার ছবিটা ছিল না। তুমি এদের মধ্যে এসেছো কবে? কেননা বহু আগে থেকেই সুবাদার বাড়িটাই ছিল ওই অনেকটা সেই গুপ্ত সমিতির মিটিংয়ের মতো। হ্যাঁ, এবং আমি জানি না যে ওই মিটিংগুলোতে আমি ছিলাম, যে মানে প্রথম দিকে there was tremendous resistance about মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং খুব ন্যাচারালি সো। আবার মমতার নেতৃত্বে আন্দোলন করতে হবে এরম ব্যাপার। হ্যাঁ, না তারপর সেইটা নিয়ে আমারও খুব ইয়ে ছিল, মানে আমিও খুব এ ব্যাপারে আমারও এই রেজিস্ট্যান্সটা ছিল ব্যক্তিগতভাবে। এবং আমার মনে আছে একবার আমি, সুবাদা আর ব্রাত্য আমরা এই নন্দীগ্রামটাম কোথাও একটা জায়গা থেকে ফিরছি, নাকি লালগড় ভুলে গেছি, এবং তখন মানে এতে এই আলোচনাটা তীব্রভাবে হচ্ছে আর কি, যে মানে মমতাকে কতটা সাপোর্ট করা উচিত কি উচিত না এই নিয়ে খুব আলোচনা চলছে আর কি। আমি সেই ব্যাপারে আমি খুবই আপত্তি জানিয়েছিলাম। তো ওরা দুজন নিশ্চয়ই তোমার সঙ্গে বিরোধিতা করেছে। হ্যাঁ, মানে সেই সময় আমি খুবই মানে একেবারে আমি খুব ওই রেজিস্ট্যান্সের জায়গাতেই ছিলাম। তারপরে ধীরে ধীরে যখন রাজমহিষীর চিঠি এলো হ্যাঁ, রেল কোম্পানিতে কোনো একটা কমিটির সদস্য হওয়ার, তা তুমি সাগ্রহে সেটা গ্রহণ করে নিলে। সাগ্রহে গ্রহণ আমি প্রথমত করিনি। আমি এটা প্রথমত বুঝতে চেয়েছিলাম জিনিসটা কী। তারপরে আমি বন্ধুদের সঙ্গে কথা বললাম যে এইটা এরকম একটা প্রস্তাব এসেছে, এটা আমরা কী করবো, আমি কী করবো। আমার যারা শুভানুধ্যায়ী বন্ধু বলে, কর, মানে এটা তো ভালোই, তো যদি তো ইন্সপিরেশন তো যদি কিছু তো আমাদের কাজে লাগে আর কি। হ্যাঁ, তো আমরা বলবো, তাহলে সেটা যদি কিছু হয়। আলটিমেটলি ওটা কাজের কাজ কিচ্ছু না, মানে ওটা তুমি যাই বলো না কেন আসলে কিচ্ছু হয় না। অনেক জায়গায় ইন্সপেকশন করেছি, তাই সে নিয়ে বলেছি ভারত ভ্রমণ হয় আর কিছু ভালো হোটেলে থাকা হয়। না এমনি ওই কাজে গেলে কোনো ওরা তো রেলের তোমাকে যেখানে থাকতে দেবে সেখানে থাকতে হবে, কিন্তু সেটাও খারাপ জায়গা না। রেলের যে রেলের যে অতিথি নিবাসগুলো আছে সেগুলো খুব হাই কোয়ালিটি। যাই হোক, হ্যাঁ। আর কিন্তু আমি কখনো এই পাস আমি কখনো ব্যবহার করিনি, কোথাও না, কোনো মানে ভ্রমণে কোনো কিছুতে আমি না। এই পাসটা পেলে কি সারা জীবনের জন্য? না না, ওই যতদিন তুমি ওইটুকু সময় আছো। কতদিন তুমি ছিলে? 2 বছর না 3 বছর এরকম ছিলাম। পশ্চিমবঙ্গ থেকে আর কারা কারা ছিল? ব্রাত্য ছিল, সুবাদা ছিলেন, তারপরে অর্পিতা ছিল, তারপরে ওই রচপাল সিং, সুলতান সিং নাকি, এরা সব কারা কারা এরা সব ছিলেন। হ্যাঁ, সব বিরাট সব বিপ্লবীরা, রাজপাল, সুলতান, এরা তো সেই সময়কার একেবারে লেনিন স্টালিন জাতীয় বিপ্লবী ছিলেন। তো তোমরা এটা বুঝতে পারোনি, তুমি অন্তত, যে দিস ইজ হাউ পাওয়ার গ্র্যাবস। হ্যাঁ, তুমি যে আমাদের যে আলোচনাটা শুরু করলাম, যে কেউ প্রতিবাদ করছে না কেন, দেখো আমরা এখন যেটা নিয়ে আমি চর্চা করছি সেটাকে আমি বলি ইলেকট্রাল অটোক্রাসি, যার চরিত্রটা কিন্তু তোমার এমনি লিবারাল ডেমোক্রেসির থেকে অনেক আলাদা, আর ওই একনায়কতন্ত্রের থেকেও অনেক আলাদা। এটার মডেল যদি তুমি কাউকে দেখতে চাও তাহলে ভিক্টর অরবার দিকে তাকাও হাঙ্গেরিতে, এবং তার পরিণতিটা কি হলো সেটা দেখো। প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের শাসক যাদের নিজস্ব আদর্শ বলে কিছু নেই, যাদের কাছে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, নট দ্য আদার ওয়ে রাউন্ড, তারা আগে থেকে দেখে নেয় যে সম্ভাব্য প্রতিবাদের মুখগুলো আগামী দিনে কে কে হতে পারে। সুতরাং স্বাধীন রাতেই বিড়াল মেরে দাও। প্রথমে রেলের কমিটি হওয়া, তারপরে আরও 4টে বরাত দেওয়া, তারপরে ভোটে নামিয়ে দেওয়া, তারপরে মন্ত্রী করে দেওয়া, এই সবটাই কিন্তু ওই প্রসেসেরই একটা অঙ্গ। না আমার যখন প্রথমবার ভোট হলো, আমার তুমি একটা এত মানে সূক্ষ্ম বামপন্থী চিন্তার লোক, তোমার এটা মাথায় এলো না? আমি তো বলি, আমার গ্রামের বাড়িতে লোকাল তৃণমূলের ওরা গ্রামের বাড়িতে এসে ওরা প্রায় ঘেরাও করার মতো বাবাকে, হ্যাঁ, যে ওকে দাঁড়াতে হবে ভোটে, রাজি করান, আমরা এ করবো। তোমার বাবাকে? হ্যাঁ, মানে আমার গ্রামের বাড়ি, হ্যাঁ হ্যাঁ, লোকাল সব, মানে আমাকে ভোটে দাঁড়াতে হবে। আমি একদম, তোমার বাবা কি রাজনীতি করতেন? হ্যাঁ, আমার বাবা নকশাল রাজনীতি করতেন, জেল খেটেছেন, কী করে বেঁচেছেন আমি জানি না। হ্যাঁ, তখন খুবই ছোটো আমরা, আমার সেই সব স্মৃতি মনে পড়ে। আমি তখন 1960, আমার তো 64-তে জন্ম, তখন
ওই 69-70 সাল, ওই সময় আমার মনে আছে যে আমাদের দরজায় দমাদম বুটের লাথি, উজ্জ্বল টর্চের আলো, দরজা ভেঙে প্রায় পুলিশ ঢুকছে ঘরে, আর আমরা সেই মশারির মধ্যে কাঁদছি আমার মাকে আঁকড়ে ধরে। আমার মনে পড়ে। তোমার কত ভাই বোন তোমরা? আমার দাদা আছে আমার থেকে 1 বছরের বড়, আমার বোন 3 বছরের ছোট। হ্যাঁ, বোন তখন খুবই ছোট, আর দাদা 1 বছরের বড়। দাদা কি করেন? ও ডাক্তার। বোনও ডাক্তার? বোনও ডাক্তার। বাবাও ডাক্তার ছিলেন? না, বাবা অধ্যাপনা করতেন। কোথায়? বাবা ওই পাঠানখালী বলে একটা জায়গা আছে, পাঠানখালী কলেজে আচ্ছা। বাংলা পড়াতেন। বাবা বাংলাদেশে থাকতে সাতক্ষীরা কলেজে অধ্যাপনা করতেন। তারপর তো আমরা এখানে পালিয়ে আসি আর কি, ওই 64তেই আসি আর কি। মা তখন মানে প্রেগনেন্ট, মানে আমাকে পেটে নিয়ে, মানে আমার অর্ধেকটা আমি বাংলাদেশি বলি, অর্ধেকটা আমি এদেশি, কারণ মা কনসিভ করেছিল ওদেশে, এদেশে আমরা চলে আসি আর কি। তো তার মানে তুমি জেনেটিক্যালি তোমার একটু, হ্যাঁ মানে ইউ আর ডিসপোজ টুয়ার্ডস। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আমার কাছে আদর্শ, কারণ বাবা আমাকে শিখিয়েছে, মানে বাবা এই মানে সত্যি কথা বলা, হ্যাঁ, মানে কিছু কিছু বেসিক যে আমাদের ভ্যালুসগুলো, এগুলো আমার বাবা আমাকে শিখিয়েছে। আমি তোমাকে এখানে একটি কথাও, আমি তোমাকে আজকে যা বললাম, একটি কথাও আমি মিথ্যে কথা বলিনি, একটি কথাও আমি অতিরঞ্জিত করি, চেষ্টা করেও পারবে না। হ্যাঁ, কারণ এটা আমার ভ্যালুস, আমার বাবা আমাকে ঢুকিয়ে দিয়ে গেছেন। বাবা আমার কাছে আদর্শ। আমি দেখেছি পুলিশ কীভাবে বাবাকে পিটিয়েছে আমাদের সামনে, যেমন ধরা পড়ে গেল যেদিন, আমাদের সামনে প্রবল পেটালো, পুলিশ রাত্রিরে ধরে নিয়ে যাচ্ছে, মা সেই পুলিশের গাড়ির পেছনে ছুটছেন কাঁদতে কাঁদতে, গাড়ি বেরিয়ে যাচ্ছে, মা ছুটছেন সেই গাড়ির পেছনে অন্ধকার গ্রামের রাস্তায়, আমার মনে আছে, আমি ভুলিনি। তারপরে উনি ছাড়া পেলেন কবে? ওই 71 এরকম সময়। ও, এই যখন অ্যামনেস্টি ডিক্লেয়ার্ড হলো? সেইটা আমি ঠিক বলতে পারবো, আমার অত ঠিক মনে নেই, মানে ব্যাপারটা আমার। 64-তে জন্মেছ, এখন মনে থাকার কথা না। হ্যাঁ, মনে নেই তখন 6-7 বছর। হ্যাঁ। তো যাই হোক, তাহলে এই যে তুমি নিজেকে কি বলবে, আর ইউ এ পারসিকিউটেড শিল্পী অর হোয়াট? আমি জানি না, আমি মনে করি যে, দেখো, আমি একটা ডাক্তারি পাশ করেছিলাম, আমার সামনে একটা প্রশস্ত রাস্তা খুলে গিয়েছিল। আমি ইচ্ছে করলে ডাক্তারিটাকে যদি আমি আঁকড়ে ধরতাম, আমার মনে আছে, তোমাকে একটা কথা বলি, মানস মুখোপাধ্যায়, যিনি এই বেলগড়িয়া সিপিএম উনি না, তিনি ও যিনি বেলেঘাটার, উনি হচ্ছেন তোমার বাংলা যে সঙ্গীত মেলা, তার উনি আধিকারিক ছিলেন, মুখ্য আধিকারিক ছিলেন মানসদা। আমাকে একদিন ফোন করেছিলেন সেই সময়, পল্লব তুমি ইয়েটা ছেড়ে দাও, তুমি সিঙ্গুর মুভমেন্ট থেকে তুমি বেরিয়ে এসো। তুমি কোত্থেকে বেরিয়ে এসো? সিঙ্গুর মুভমেন্ট থেকে তুমি বেরিয়ে এসো। বললাম কেন মানসদা? না, এটা তুমি খুব অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছ, অ্যাক্টিভিজমটা তোমার বেশি হয়ে যাচ্ছে তোমার গানেতে, তুমি এত ভালো গাও, গানটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা তো আমার সিদ্ধান্ত। হ্যাঁ, তো না, তুমি এখানে তুমি কত রোজগার করতে পারো, আমরা তো প্রচুর অনুষ্ঠান দিতে পারি তোমাকে। আর দেখুন, আমি একটা যে প্রসঙ্গ আমি এটা এলাম, আমি একটা ডাক্তারি যে পাশ করেছি, এটা আমার সামনে একটা রাস্তা। আমি তো ইচ্ছা করলে, আমার যে রুমমেট, সে তার কত টাকা যায় না এখন। হ্যাঁ, তা আমি পারতাম। তো আপনি কি বলছেন, আমার তো শিল্পী হওয়ার দরকার ছিল না, আমি ডাক্তার হলে আমি অনেক টাকা রোজগার করতে পারতাম। হ্যাঁ, আমি ছাত্র হিসেবে খুব খারাপ নই, আমি আরও একটা পিজি ডিগ্রি লাগিয়ে আমি চাই কি একটু বিদেশ ঘুরে ঘুরে এসে এটা হতে পারতো। এটা কিছু মানে খুব কঠিন কিছু ব্যাপার নয়। আমি তো হইনি, আমি তো করিনি, কারণ আমার মনে হয়েছে যে হায়ার সেকেন্ডারির দিকে স্ট্যান্ড করেছিলে? না, স্ট্যান্ড করিনি, আমি তো কোনোদিনই, আমি তো সবই ওরকম আর কি, মানে তো হয়ে গেল আর কি। হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ারিংটাও হয়ে গেল, এটাও হয়ে গেল আর কি। হ্যাঁ, যাই হোক, তো আমি শিল্পী হিসেবে আমি কি উঁচু দরের কি নিচু দরের আমি জানি না, কিন্তু আমি জানি আমাকে কিছু কথা বলতে হবে। হ্যাঁ, আমি প্রেমের গান গাই, আমি প্রকৃতির গান গাই, আমার প্রথম প্রেম রবীন্দ্রনাথ, পাগলের মতো রবীন্দ্রনাথের গান গাই। হ্যাঁ, কিন্তু আমি তার পাশাপাশি সমাজে যখনই আমার মনে হয় যে এটা নিয়ে আমার কথা বলা উচিত, আমি বলি। শাসক যে হোক, এনিবডি, XY Z, যা খুশি হোক, আমি তার এগেনস্টে কথা বলবো, আমার গানে বলবো। তার মানে তোমার গলাটা শব্দ করতে গেলে তোমাকেই শাসক বানাতে হবে?
এছাড়া তো কোনো রাস্তা দেখছি না। অন্যভাবেও হয়। অন্যভাবেও হয়। দেখো, তুমি যে তোমার অবস্থাটা আমি বললে, এখন তুমি এদেরকে তাড়ানোর জন্য কোনো অ্যাক্টিভিজম করো না? এই তৃণমূল, আমি তো গত ওই তো বললাম লাস্ট ওই প্রশ্ন করুন গানটা দিয়ে আমি শুরু করেছিলাম এদের বিরুদ্ধে যাত্রা। সেইটা আমি পরপর আমার গান আমি, এবং সেগুলো অনেকগুলোই বেশ মানে জনপ্রিয় হয়েছে, বাজে টাজে আর কি, সব যারা বাজানোর তারা বাজায়, বিজেপিও বাজায় শুনেছি আর কি। তো যাই হোক, তো আমি বলছি যে তো আমি আমার মতো আমি তো একক, আমি তো মানে তাহলে আবার আমার কোনো না কোনো দলে গিয়ে যোগ দিতে হয়, আমি সেটা করতে চাই না। এনাফ ইজ এনাফ। হ্যাঁ, আমি আমার মতো করে করছি। এখন ইউটিউব একটা প্ল্যাটফর্ম এসছে। তুমি হচ্ছে আধার রাতে একলা পথিক। আমি জানি না। হুম। তুমি বলছো রবীন্দ্রনাথের তুমি মগ্ন থাকো, তাহলে তুমি এই নিজের গান টান ছেড়ে আরও প্রভু আরও এমনি করে আমায় মারো, এই গানটা গাও তো, এই গেয়ে আমরা শেষ করি। গানটা আমি জানি না। জানো না? না তাহলে আর তুমি রবীন্দ্র কি মগ্ন? না, সব গান তো মানে জানি, মানে ঠিক ওইভাবে গাওয়ার মতো করে জানি না। ওকে, তাহলে তুমি যে গানটা গেয়ে প্রশ্ন করো না এইটা ফেমাস হলে এবং বিরুদ্ধ স্রোতে গা ভাসালে, সেটাই একটু গেয়ে দাও। না, আমি ওই এই যে গানটা এখন খুব চলছে সেটা একটুখানি গাই দু লাইন। কত টাকা ঝাড়তো বালু অনুপার্থ, ধরা পড়ে সব মাটি করলি, টাকা ঝুড়ি ঝুড়ি হলো তবুয়ে কি চুরি হলো, এত সহজেই ধরা পড়লি। কত টাকা ঝাড়তো বালু অনুপার্থ, ধরা পড়ে সব মাটি করলি, টাকা ঝুড়ি ঝুড়ি হলো তবুয়ে কি চুরি হলো, এত সহজেই ধরা পড়লি। চুরি চুরি শিক্ষা দিয়েছিনু দীক্ষা, যারা নেতা হয়েছিল এ দলে, এ কি হলো হায় হায়, একে একে জেলে যায় সব শিক্ষা কি গেল বিফলে। আমি মানি জানি না, মানি চুরি মানি না, ঘাস ফুলে সব পাই সাদা রে, সাদা পথে করি চুরি সেটাই তো বাহাদুরি, ধরা পড়ে বোকা হাদা গাধা রে। আমি মানি জানি না, মানি চুরি মানি না, ঘাস ফুলে সব পাই সাদা রে, লুকোচুরি করি চুরি সেটাই তো বাহাদুরি, ধরা পড়ে বোকা হাদা গাধা রে। সারদা নারদা হলো তাতে কি বা গেল এলো, আমিও করেছি কেলো ডেলোতে, একটু পড়লে পাকে ধরে ফেলি মোদিদাকে, চুরিতে শিখিনি আমি ফেল হতে। সারদা নারদা হলো তাতে কি বা গেল এলো, আমিও করেছি কেলো ডেলোতে, একটু পড়লে পাকে ধরে ফেলি মোদিদাকে, চুরিতে শিখিনি আমি ফেল হতে। চুরিতে পঞ্চায়েত পুরসভা নেবে ভেট, চাকরি চুরি 100 দিনের কাজ, কয়লা গরু পাচার অবৈধ প্রমোটার, কয়লা গরু পাচার লিপসে বাউন্স করে যুবরাজ। আমি মানি জানি না, মানি চুরি মানি না, ঘাস ফুলে সবাই সাদা রে, সাদা পথে করি চুরি সেটাই তো বাহাদুরি, ধরা পড়ে বোকা হাদা গাধা রে। তো এরপরে তুমি কি করে এক্সপেক্ট করো যে তোমাকে ইনভাইট করবে? থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা বললাম, তুমি এলে।